নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ওস্তাদ এনায়েত খানের গলায় শাস্ত্রীয় সঙ্গীত শুনে স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছিলেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। ওস্তাদ রাশিদ খান অকালে চলে গেলেন। তাই রবীন্দ্রনাথের এই প্রসঙ্গটা উত্থাপন করলাম এই জন্যই, রাশিদ খানের গান শুনে আমার এই কথাটাই মনে হতো, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। ছক ভাঙা গান, শাস্ত্রীয় সঙ্গীত, সিনেমার গান, এমনকি রবীন্দ্রনাথের গান নিজের মতো করে গেয়েছেন। ফিউশনেও ছিলেন সমান স্বচ্ছন্দ। আমার অত্যন্ত পছন্দের গান জব উই মেট সিনেমার आओगे जब तुम साजना आंगना फूल भरे। আবার রবীন্দ্রনাথের গান তার গলায় আমার যথেষ্ট ভালো লাগে, অন্যরকম। যেমন আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। যারা জর্জ বিশ্বাসের গলায় এই গানটা শুনে অভ্যস্ত তাদের একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু জর্জ বিশ্বাস আর রাশিদ খান, দুজনের তো কোনো তুলনা হয় না। স্ব ক্ষেত্রে দুজনেই কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। দেশের সঙ্গীত জগতের ইন্দ্রপতন। আমার সশ্রদ্ধ প্রণাম সরস্বতীর এই বরপুত্রকে। এবার আসি আজকের মূল বিষয়। মঙ্গলবার জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সুবিধা প্রদানের কর্মসূচি করেছেন এবং একই সঙ্গে রাজনৈতিক বার্তাও রেখেছেন। তার কতগুলো কথা খুবই প্রণিধানযোগ্য বলে আমার মনে হয়। এক, তিনি বলেছেন যে নির্বাচনের আগে আমাদের দলের লোকজনদের ধরে ওরা মাঠ ফাঁকা করতে চাইছে, ভাবছে গোল দেবে, কিন্তু আমি লড়াই করার মানুষ, 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়বো না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের প্রতীক ছিলেন, এটা কেউ অস্বীকার করতে পারেন না। তার আপোষহীন বাম বিরোধিতা তাকে বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হিসাবে তুলে ধরেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়বো না, এই কথাটা অনেকটা আমার মনে হলো অত্যন্ত ঘাবড়ে গিয়ে বলেছেন। নির্বাচনের আগে ইডি সিবিআই আয়কর হানা দিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের নেতাদের বাড়িতেই হানা দিচ্ছে, কারণ তারা শাসক দল, দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে এবং আদালতের নির্দেশে এই সমস্ত তদন্ত চলছে। তাহলে তৃণমূল বা মুখ্যমন্ত্রীর যদি কিছু বলার থাকে এই এজেন্সির তদন্ত নিয়ে, তাহলে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারেন, আপত্তি জানাতে পারেন এজেন্সির তদন্তের প্রক্রিয়া নিয়ে। কিন্তু সেটা না করে সরাসরি প্রকাশ্য মঞ্চ থেকে এজেন্সিকে কখনো নাম না করে ইঁদুর চামচিকের সঙ্গে তুলনা করছেন। আর এই ইডি সিবিআই ভারতবর্ষের প্রতিষ্ঠিত তদন্তকারী সংস্থা, দে কমান্ড রেসপেক্ট। আপনিও সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন সংস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা কি সংবিধান সম্মত? প্রশ্ন তো এটাই। শেখ শাহজাহান ঘটনা ঘটার পর অনেক দিন পেরিয়ে গিয়েছে। রাজীব কুমার গঙ্গাসাগর মেলায় বললেন যারা আইনের হাতে তুলে নিয়েছে তাদেরকে ছাড়া হবে না, শাস্তি দেওয়া হবে, কিন্তু কোথায় কি? শাহজাহান ওই 100 কিলোমিটার চত্বরেই ঘোরাঘুরি করছে। সংলগ্ন পঞ্চায়েতের এক সদস্য বলেছেন তিনি ঘটনার পরে শাহজাহানকে দেখেছেন।
ওখানকার বিধায়ক বলছেন শাহজাহান পালিয়ে যাওয়ার লোক নয়, সংগঠনের কাজ করছেন। রাজীব কুমারের বলার পরেও এখনো শাহজাহান কেন গ্রেপ্তার হলো না, প্রশ্ন উঠবে না? তাহলে কি ওটা কথার কথা? হঠাৎ করে একদিন দেখবো শাহজাহান নিজেই এসে আত্মসমর্পণ করেছেন। তার আগে প্রশাসনের সঙ্গে শাহজাহানের কথা হবে, কেউ মধ্যস্থতা করবে এবং শাহজাহানকে কনভিন্স করা হবে যে তুমি এসে সারেন্ডার করো। হয়তো শুভেন্দুবাবু বলছেন শাহজাহান এই প্রপোজালে রাজি হচ্ছে না। সে নাকি বলেছে, শুভেন্দুর দাবি, আত্মসমর্পণ করব না, প্রয়োজনে মৃত্যুবরণ করব। তাহলে এই শাহজাহানকেই ধরতে পারছেন না প্রশাসন। শাহজাহানকে তো সার্টিফিকেট দেওয়ার কোনো মানে নেই। মুখ্যমন্ত্রী যদিও শাহজাহানের নাম করেননি, একবারের জন্য করেননি, অভিষেকও করেননি, কিন্তু ওই যে নির্বাচনের আগে এলাকা খালি করবার জন্য তৃণমূলের লোকজনদের এজেন্সি ধরে নিয়ে যাচ্ছে, এই কথার ইঙ্গিত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান, শঙ্করাট্ট, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো অনেকে। আগে ছিল বীরভূমের বাঘ অনুব্রত, এখন তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ইডি দাবি করেছে যে বালু খোলা বাজারে রেশনের খাদ্যশস্য, ধরুন চাল বিক্রি করে কুইন্টাল প্রতি 20 টাকা করে কমিশন নিতেন। বালুর এক চামচা চোর বাকিবুর ইডির দাবি 950 কোটি টাকা রোজগার করেছে। এবং বালু খাদ্যমন্ত্রী যখন ছিলেন না, সেই পর্ব থেকে এই বছরের অগাস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত ইডির দাবি 1,42,000 কুইন্টাল গম খোলা বাজারে বিক্রি করে বাকিবুর কমিশন কামিয়েছে কোটি কোটি টাকা। সরকার কিচ্ছু জানতো না, গোয়েন্দা দপ্তর কিচ্ছু জানতো না, 13 তলা 14 তলা কিছু জানতো না, সবই নাকি কেন্দ্রীয় চক্রান্ত। যেখানে তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করা কর্তব্য রাজ্য সরকারের, সেখানে দুর্নীতির বিরুদ্ধে এজেন্সি তদন্ত করছে, সেই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে রাজ্য সরকার। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন, যুক্তিসঙ্গত প্রশ্ন। আমাদের করের টাকা খরচ করে, মানে আইনজীবীদের ফিস দিয়ে রাজ্য সরকার কতবার গেছে সুপ্রিম কোর্টে যে দুর্নীতির তদন্ত যাতে কেন্দ্রীয় এজেন্সি করতে না পারে সেই আর্জি নিয়ে। এখন আপনি কেন্দ্রীয় এজেন্সিকে চামচি কেদুরের সঙ্গে তুলনা করবেন? করছেন। আপনিও সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সম্পর্কে নাম না করে এই ধরনের মন্তব্য করা কি সমীচীন? আমি দর্শকদের কাছে জানতে চাইব। আসলে ইডির ডিরেক্টর রাহুল আমিন এসছেন, রাহুল নবীন রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। ইডি, সিআইএসএফ, সিআরপিএফ, তারপরে বিএসএফ, এনআইএ, এদের সঙ্গে বৈঠক হয়েছে। পঞ্চপাণ্ডব। কারণ দুর্নীতির তদন্তে রাস্তা টানা হবে না, কিন্তু এবার অভিযান করতে গেলে আরো সতর্ক হয়ে যেতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কি বাড়বে তদন্তকারীদের সঙ্গে? তদন্তকারী অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষে কি দেওয়া হবে? অন্যান্য সংস্থার সাহায্য কি নেওয়া হবে? এনআইএ, বিএসএফ প্রভৃতি, সিআইএসএফ, সিআরপিএফ তো যাই। সিবিআই এর সঙ্গে কিভাবে সমন্বয় হবে? এই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এবং যে যে তদন্তগুলো করছে ইডি, পুরো নিয়োগ, শিক্ষক নিয়োগ, তারপরে এই রেশন, সেই তদন্তের অগ্রগতি কোথায়, কবে তদন্ত সম্পূর্ণ হতে পারে? আদালতের চাপ আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত গোটাবার জন্য। ইতিমধ্যে সিবিআই নবম, দশম, একাদশ, দ্বাদশের দুর্নীতির তদন্ত করে চার্জশিট দিয়েছে, যদিও তদন্ত শেষ নয়, প্রয়োজনে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যেতে পারে। তো এই পঞ্চপাণ্ডব সমন্বয় করে নিয়োগ দুর্নীতি এবং নানাবিধ দুর্নীতির তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তদন্তের গতি বাড়বে।
এবং তদন্তের গতি বাড়লে তার যে বিড়ম্বনায় পড়তে হতে পারে তার সরকারকে, তার দলকে, সেটা তিনি বোঝেন। তাই তার নিদান 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়ব না। প্রথম কথা, আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছে সেই তদন্ত নিয়ে প্রশ্ন করা কি যায়? সাংবিধানিক পদ থেকে কেউ কি প্রশ্ন করতে পারেন? যদি তদন্তের পদ্ধতি প্রকরণ নিয়ে আপত্তি থাকে, আদালতের দ্বারস্থ হওয়াই শ্রেয়। তা না করে সরকারি সুবিধা বিলির অনুষ্ঠান, জনসভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে লাগাতার আক্রমণ করা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নয়, তার দলের অনেকে করছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে সন্দেশকারী ঘটনা ঘটলো, এই যে বনগার ঘটনা ঘটলো, লাগাতার শাসক দলের নেতারা কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এতে তো উত্তেজনা হতে পারে। শোভনবাবুর মতো বর্ষিয়ান লোক, মাথায় একটা চুলো কালো নেই, বক্সার শোভন, মেজাজ হারিয়ে বলছেন যে ইডি অভিযান করলে শুধু সন্দেশখালী নয়, রাজ্যের নানা জায়গাতে জনবিস্ফোরণ হবে। এগুলো কি উস্কানি নয়? কোথায় আপনি বলবেন? আপনি বয়স্ক মানুষ, সাতঘাটের জল খেয়েছেন, তৃণমূলের প্রবীণ বিধায়ক, প্রথম বিধায়ক, আপনার কেন্দ্র নিয়ে পিংপং বল হয়েছে, কিন্তু তাও আপনি প্রতিবাদ জানাননি, দলের মধ্যে গুরুত্ব পাননি। কিন্তু আপনার বক্তব্য শুনে মনে হলো আপনি নতুন করে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা দৃষ্টি পেতে চান। একজন প্রবীণ মানুষ হয়ে এত কিছু দেখার পরে আপনি এই ধরনের মন্তব্য করেন কি করে? এবং আপনিও একজন মন্ত্রী, যে জনবিস্ফোরণ হবে, একে কেউ যদি বলে যে উস্কানি দেওয়া, তাহলে কি সে কি খুব ভুল বলছে? শোভনবাবু, আপনিই বলুন না, কোথায় আপনি বলবেন যে সরকারের উচিত তদন্তে সহযোগিতা করা? তারা কেন বারবার সুপ্রিম কোর্টে গিয়ে তদন্ত আটকাতে চাইছে? এটাই একজন সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া ব্যক্তির কাছ থেকে রাজ্যবাসী প্রত্যাশা করে। তা না করে উল্টে এজেন্সির বিরুদ্ধে বিষোদ্গার, জনবিস্ফোরণের হুঁশিয়ারি। দেশে তো আইনের শাসন আছে নাকি? শুধু পশ্চিমবঙ্গে যদি শাসকের আইন থাকে তো কিছু করার নেই। এটাকে আমাদের ভবিতব্য বলে মানতে হবে। তো এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী বারবার করে বলছে, কারণ তিনি বুঝতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তার সরকারের, তার দলের ভাবমূর্তি ধুলোয় লুটিয়ে গেছে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। আপনি ট্রামে, বাসে, মেট্রো রেলে, চায়ের দোকানে গিয়ে কান পাতুন, ওগুলো তো মানুষের মন বোঝা সেরা বিশ্ববিদ্যালয়। কি বলছে মানুষ শুনবেন। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই শাসক দল, এটা মানুষ বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝেন, তাই মরিয়া হয়ে তিনি ওই কাউন্টার অ্যাটাকটা করছেন যে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনাদের বলার কিছু থাকলে আদালতে গিয়ে বলুন। আপনি বলেন না পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলায় সব থেকে ভালো, তাহলে শেখ শাহজাহান এখনো গ্রেপ্তার হয় না কেন? পঞ্চায়েতের নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল বেরোনোর পর পর্যন্ত 50 জনের বেশি আমাদের সহনাগরিক খুন হয়েছে, তার মধ্যে আপনার দলের সমর্থকরা আছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেও রাজ্যে বহু বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক খুন হয়েছেন, ঘরছাড়া হওয়ার অভিযোগ রয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন হয়, একটা রক্তপাত, একটা বুথ দখলের ঘটনা ঘটে না। আমরা পারি না। তারপরেও আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। বাংলার বদনাম করছে সংবাদ মাধ্যম। দেখুন, সংবাদ মাধ্যম যদি সবসময় সরকারের গুণকীর্তন করে, সেটা সংবাদ মাধ্যমের কাজ নয়। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সরকারের ভুল ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এটাই সংবাদ মাধ্যমের কাজ হওয়া উচিত। সংবাদ মাধ্যম যদি সরকারের কি বলবো
ঢাকঢোল পেটাতে শুরু করে, সেটা সংবাদ মাধ্যমের কাজ নয়। পৃথিবীতে কোনো দেশেই সংবাদ মাধ্যম এইভাবে চলা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে সেটা চলছে। আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, অন্য বিষয়ের কথাই বলবো না, ঢুকবো না, কারণ স্পেসিফিক আমি বাংলা নিয়ে আলোচনা করছি আজকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ উঠছে, তার মন্ত্রী কয়েকজন জেলে, নেতা কয়েকজন জেলে, অনেকে তলব পাচ্ছেন এজেন্সির। রাজ্যের একটা বড় অংশের মানুষ এসএসকেএমকে প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করছেন। কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে যে 4.5 মাস ধরে যে অলীক কুনাট্য হলো, সেটা রাজ্যবাসী দেখলেন। যাদের মনে বিন্দুমাত্র ভয় থাকবে না, যারা নিজেদের সততার প্রতীক বলে জাহির করেন, কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা বাধা দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টার ত্রুটি রাখেননি, শেষ পর্যন্ত পাননি। আদালতের বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে, শালীনতাকে শিখে তুলে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি জবাব দেবেন? আপনার সমালোচনা করা আমার কি বলবো আর কি, এটা হ্যাবিট নয়, অভ্যাস নয়। আমি তো 2-1টা প্রকল্পের আপনার বড় সমর্থক, যেমন কন্যাশ্রী, আমি মনে করি যুগান্তকারী প্রকল্প, এবং আরো কয়েকটা আছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত ভালো, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থায় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। বহু অর্থনীতিবিদ কথাটা বলেছেন, আমি সমর্থন করি আপনার এই প্রকল্প। কিন্তু তার মানে এই নয় আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা রকম সামাজিক প্রকল্প নিলেন, মানুষ উপকৃত হলো, একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হলো, কিন্তু সাথে সাথে র্যাম্প্যান্ট করাপশন চলল। আর সামাজিক সুরক্ষার কর্মসূচি দয়ার দান নয়, যে কোনো সরকার করে। যেমন কেসিআরকে দেখুন না, তিনি আপনার থেকে কম সামাজিক সুরক্ষার কর্মসূচি নেননি, কিন্তু পরিবারতন্ত্র, র্যাম্প্যান্ট করাপশন তার রাজ্যপাট চলে গেছে। তাই দুর্নীতি কোনো ইস্যু নয়, 500 টাকার ভাতাতে মানুষ ভুলে থাকবে, এই ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা ভুল করছেন। মানুষকে এত বোকা ভাববেন না। দুর্নীতি আমাকে এফেক্ট করছে না, অতএব আমি এটা নিয়ে কিছু বলবো না, তা নয়। যারা ভাতা পাচ্ছেন তাদের ঘরের ছেলেমেয়েরাও লেখাপড়া শিখছে, তারাও একটা চাকরির প্রত্যাশা করে, স্কুলে, সরকারি চাকরিতে। সেখানে যখন দেখে তারা লেখাপড়া করলেন, পরীক্ষা দিলেন, কিন্তু টাকার বিনিময়ে চাকরিগুলো নিলাম হয়ে গেল, যতই ভাতা পান তাদের মধ্যে কিন্তু ক্ষোভ জমবে। এই ক্ষোভের একদিন বিস্ফোরণ হয়, তখন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের রায়টা দেন। এটা হচ্ছে মূল বিষয়। পুরো বিষয়টা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য কখনো সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো এজেন্সিকে ইঁদুর চামচিকের সঙ্গে তুলনা করছেন, আবার কখন বলছেন 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। কেন ছাড়বেন? রাজনৈতিক লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চি জমি আপনি নিশ্চয়ই ছাড়বেন না, কিন্তু আপনি সাংবিধানিক পদে আসীন একজন মানুষ, সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে কেন্দ্রীয় সরকারের এজেন্সির বিরুদ্ধে এরকম বিসর্গার কি করতে পারেন? আপনার মন্ত্রীরা কি বলতে পারে ইডি অভিযান চালালে বা জায়গায় জায়গায় জনবিস্ফোরণ হবে? এর থেকে একটা জিনিস স্পষ্ট, নিজের আত্মবিশ্বাস আপনি হারাচ্ছেন। বুঝতে পাচ্ছেন যে বাংলার মানুষ বোধহয় তৈরি হচ্ছে সমস্ত দুর্নীতি এবং অগণতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিবাদ চালাবার জন্য। তাই আপনার এই কার্যত এই আর্তনাদ।